সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ। আমি মোহাম্মদ ওয়ালিউল ইসলাম, সহকারী শিক্ষক, পাটলিঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বরাবর ন্যায় আজও তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের উপাত্ত বিন্যস্তকরণ অর্থাৎ অধ্যায় 13 উপাত্ত বিন্যস্তকরণ অধ্যায়ের একটা সারণী নিয়ে আলোচনা করব। তো আলোচনার শুরুতেই আমার আজকের এই 19 সেপ্টেম্বর আমার জীবনের একটা স্মরণীয় মুহূর্ত। আজ থেকে 27 বছর আগে আমার বাবা মরহুম মাস্টার শেখ সোহরাবউদ্দিন ইন্তেকাল করেন। তো আজকের আমার বাবার সেই মৃত্যুবার্ষিকী, 27তম মৃত্যুবার্ষিকী। তো এই মৃত্যুবার্ষিকীতে আমি আমার বাবার জন্য তোমাদের সবার কাছ থেকে দোয়া চাই। অনেক স্মৃতিবহুল ঘটনা। আমরা 5 ভাই ছিলাম। আমি তখন কলেজে পড়তাম। আমার অন্য ভাইরাও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়তো। আমার ওপরের ভাই বুয়েটে পড়তো, তার ওপরের জন সেজো ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়, তার ওপরের জন আমার মেজো ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়, এবং আমার বড় ভাই সদ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে সদ্য চাকরিতে ঢুকেছিল। তা যাই হোক, আমি তখন কলেজে পড়তাম। তো ঠিক এই সময় রাত 8টার দিকে আমি তখন যশোরে ছিলাম। আমি যশোর থেকে আসলেই আমার বাবা দাফন করা হয়। আমার অন্য 3 ভাই যারা বুয়েটে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তো তারা আসতে পারেনি, কারণ আজকে তথ্য প্রযুক্তির যে সুযোগ তখন ছিল না, তারা খবর পায় নাই। তাদেরকে না জানিয়েই বাবাকে দাফন করা হয়েছিল। যাই হোক, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের আমি যে কথা বলছিলাম, আজকের তোমাদের তথ্য উপাত্ত বিন্যস্তকরণ অধ্যায় নিয়ে আলোচনা করব। তো তোমরা নিশ্চয়ই জানো যে এই উপাত্ত বিন্যস্তকরণে উপাত্ত কথাটা কি। নিশ্চয়ই তোমরা জানো উপাত্তটা কি। কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্যের সংখ্যাবাচক পরিমাপকে উপাত্ত বলা হয়। আমরা জাস্ট এই সংজ্ঞাটা লিখে নিই, তারপর আমি সরাসরি সারণীতে চলে যাব। ঠিক আছে? তাহলে উপাত্ত কি আমার বন্ধুরা? উপাত্ত কি একটু লিখে নাও। উপাত্ত কি তোমরা নিশ্চয় জানো যে এই উপাত্ত অর্থাৎ এই পরিসংখ্যান, এই উপাত্ত বিন্যস্তকরণ অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়, প্রাথমিক স্টেজ। তো উপাত্তটা কি তোমরা লিখে নাও। উপাত্ত কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্যের সংখ্যাবাচক পরিমাপকে উপাত্ত বলে। নিশ্চয় বুঝতে পারছো, উপাত্ত বলে কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্যের সংখ্যাবাচক পরিমাপকে উপাত্ত বলে। অর্থাৎ উপাত্ত হচ্ছে তথ্য সংগ্রহ আমরা যে করি সে তথ্যের একটি অংশ উপাত্ত। তথ্য এবং উপাত্ত পার্থক্য তোমরা যখন বিস্তারিত শিখবে তখন জানবে। তথ্য অর্থাৎ কোনো কিছুর সন্নিবেশ, সেই তথ্যের একটা অংশ হচ্ছে উপাত্ত। কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্যের সংখ্যাবাচক পরিমাপকে উপাত্ত বলে। ঠিক আছে? তো উপাত্ত আসলে কয় ধরনের তোমরা নিশ্চয় জানো। উপাত্ত হচ্ছে 2 প্রকার। উপাত্ত কয় ধরনের? 2 প্রকার। অর্থাৎ একটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত, আর একটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত। তা বুঝতে পারছো অবিন্যস্ত আর বিন্যস্ত এটা কি হতে পারে, কিছুটা ধারণা কিন্তু তোমরা বুঝতে পারছো যে আসলে অবিন্যস্ত উপাত্তটা কি। অবিন্যস্ত উপাত্তটা কি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। যে উপাত্তগুলো কোনো বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো থাকে না, এলোমেলো থাকে, কোনো বৈশিষ্ট্য সাজানো থাকে না, সেটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। তাহলে তোমরা লিখে নাও, উপাত্ত 2 প্রকার। অবিন্যস্ত উপাত্ত আমরা কি লিখতে পারি? যে উপাত্ত
তোমরা খাতায় লিখে নাও এগুলো। অনেক যেহেতু এই উপাত্ত বিন্যস্তকরণ পরিসংখ্যানের প্রাথমিক স্টেজ, এটি সবসময় কাজে লাগবে। এই জন্য লিখে রাখলে তোমাদের মুখস্থ করলে অনেক সুবিধা হবে। যে উপাত্তগুলো কোনো বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো থাকে না তাকে অবিন্যস্ত উপাত্ত বলে। ঠিক আছে, যে উপাত্তগুলো কোনো বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো থাকে না তাকে অবিন্যস্ত উপাত্ত বলে। আর একটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত। নিশ্চয়ই বুঝতে পারছো যে বিন্যস্ত উপাত্তর সংজ্ঞা বা বৈশিষ্ট্য কি হতে পারে। শব্দ দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু বিন্যস্ত অর্থাৎ সাজানো, যে উপাত্তগুলো কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো থাকে। ঠিক আছে, এই ধরনের আর কি। আমরা কি লিখতে পারি? বিন্যস্ত, যে উপাত্তগুলো কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো থাকে তাকে বিন্যস্ত বলে। যেমন শ্রেণী ব্যবধান থাকতে পারে, ট্যালি থাকতে পারে, গণসংখ্যা থাকতে পারে, সেটা আমরা পরে জানবো। তাহলে যে উপাত্তগুলো কোনো বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো থাকে না উপাত্ত। অপরদিকে যে উপাত্তগুলো একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য অনুযায়ী শ্রেণীতে বা সাজানো থাকে, শ্রেণীতে, বিশেষ করে শ্রেণীতে সাজানো থাকে, সেটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত। ঠিক আছে আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকের আমি যে কথা বলছিলাম, যে সংক্ষেপ আলোচনা করে আমি সরাসরি আমি এখন চলে যাব একটা আমরা সারণীতে চলে যাব। অর্থাৎ একটা উপাত্তকে আমরা সারণীর মাধ্যমে বিন্যস্ত করে আমরা দেখাবো। ঠিক আছে, তোমাদের প্রাথমিক গণিত বইয়ের ঠিক এই অধ্যায়টা তোমরা দেখো, এখানে রয়েছে 13.2 সারণী। এটি খেয়াল করো তোমরা, যে ক শাখার একটা ছাত্রছাত্রীদের, পঞ্চম শ্রেণীর ক ছাত্রীদের একটা এখানে উপাত্ত দেওয়া রয়েছে। সেই উপাত্তটাকে আমরা সারণীর মাধ্যমে আমরা কি করব এখন দেখাবো। অর্থাৎ সারণী নিশ্চয় তোমরা জানো, সারণী মানে একটা ছকে দেখানো, ছকে। বোর্ড, ঠিক আছে। তাহলে আমরা সারণীর মাধ্যমে আমরা এখন সেই বিন্যস্ত করে দেখাবো আমরা। তো সারণীটা কি নিশ্চয়ই বুঝতে পারছো। সারণীটাকে সেখানে আমরা সারণীতে কি থাকবে? সারণী থাকবে শ্রেণী ব্যবধান, ট্যালি এবং সংখ্যা। আমি ছকটা এঁকে দিচ্ছি, তারপর আমরা সেই ছকটাকে অর্থাৎ ফিল আপ করবো, পূরণ করে আমরা একটা সারণী তৈরি করব। আমরা তোমাদের প্রাথমিক এই পঞ্চম শ্রেণীর এই যে সারণী, এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং যারা সহজে এই অধ্যায়টা কমপ্লিট করতে চাও, অত্যন্ত সহজ, কিন্তু একটু বুঝতে হবে, জাস্ট, আর কিছুই না। তাহলে প্রথমে আমাদের যে উপাত্ত, সেই উপাত্তটা আমরা লিখি। উপাত্তটা কি? উপাত্তটা হচ্ছে, দেখো, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর গত 3 মাসে প্রত্যেককে কতবার বাড়ির কাজ জমা দিয়েছে শিক্ষক তা যাচাই করতে চান। কোনো শাখার শিক্ষার্থীর সবচেয়ে বেশি বাড়ির
কাজ জমা দিয়েছে তার নিচের ছকটিতে লক্ষ্য করি, অর্থাৎ ক শাখার যে ছকটা সেটি আমরা এখন পূরণ করি, আমরা দেখব। ঠিক আছে, তো আমরা দেখি প্রথমে আমরা সেই উপাত্তটা যেটা দেওয়া আছে সেটি আমরা দেখি। ক শাখার প্রথমে রয়েছে 25, 24, 15, তোমরা খাতা লিখে নাও, 20, 23, 29, 26, 17, 22, 26, 14, 18, 24, 26, 8, 27, 25, 9, অর্থাৎ এখানে 1, 2, 3, 18, অর্থাৎ আমাদের মোট এখানে গণসংখ্যা দাঁড়ালো 18। আমরা এখন এটি আমরা একটা সারণীর মাধ্যমে আমরা এটা প্রকাশ করব। তো তোমরা নিশ্চয়ই অনেকে হয়তো এটা প্র্যাকটিস করেছো, তবুও আরেকবার আমার সঙ্গে খাতা নিয়ে বসে যাও। আমরা এখন এই সারণীটা ছকটা আমরা পূরণ করব। তো আমি প্রথমে সেই ছকটা আঁকিয়ে দিই। খেয়াল করো, প্রথমে আমরা কলামে রয়েছে শ্রেণী, ব্যবধান, তারপর রয়েছে ট্যালি। নিশ্চয় জানো ট্যালি কি, সেই ট্যালি চিহ্নের মাধ্যমে আমরা এখানে প্রকাশ করব। আর লাস্টে রয়েছে সংখ্যা। ঠিক আছে, এবার দেখো এখানে শ্রেণী অলরেডি করে দেওয়া আছে। শ্রেণীটা অনেক সময় নিজে তৈরি করতে হয়, কিন্তু এখানে শ্রেণীর যে শ্রেণীর ব্যবধান সেটি কিন্তু দেওয়া আছে। তো আমরা ঠিক সেভাবে লিখে ফেলি। প্রথমে 5 থেকে 9 একটি শ্রেণী, তারপর রয়েছে 10 থেকে 14 পরের শ্রেণী, তারপরটা হচ্ছে 15 থেকে 19 শ্রেণী, পরবর্তীতে রয়েছে 20 থেকে 24 শ্রেণী, এবং সর্বশেষ শ্রেণী আছে 25 থেকে 29। অর্থাৎ এখানে যে শ্রেণীগুলো তোমরা দেখছো, উপাত্তের যে তথ্যগুলো রয়েছে, উপাত্তের যে সংখ্যাগুলো রয়েছে, অবশ্যই 5 থেকে এই 29-এর মধ্যে সেগুলো কিন্তু রয়েছে প্রত্যেকটা। অর্থাৎ যখন শ্রেণী ব্যবধান করা হয় সেখানে শ্রেণীর সর্বোচ্চ এবং সর্বনিম্নটাকে কাউন্ট করা হয়, অর্থাৎ সবগুলোর উপাত্তের সন্নিবেশ কিন্তু এর মধ্যে চলে আসবে, সেভাবে করা হয়। তোমরা যারা আগে শিখেছো, যাই হোক এখন আমরা প্র্যাকটিস করছি। তাহলে আমরা এটা এখন কীভাবে করব? শ্রেণী ব্যবধান হচ্ছে 5 থেকে 9, অর্থাৎ এই সংখ্যা থেকে যেগুলো 5 থেকে 9-এর মধ্যে রয়েছে সেগুলো আমরা এই ঘরে কাউন্ট করব। 10 থেকে 14 ঠিক একইভাবে যেগুলো এই ঘরে আসবে, ঠিক একইভাবে 15 থেকে 19, 20 থেকে 24 এবং 25 থেকে 29, এভাবে আমরা সকল এই যে উপাত্তের যে সংখ্যাগুলো আছে সেগুলো আমরা পূরণ করব। তাহলে আমরা এক করে শুরু করি। প্রথমে খেয়াল করো, আমরা বিভিন্নভাবে করতে পারি। প্রথমে আমরা 25 সংখ্যাটাকে নিতে পারি, আবার অনেক সময় 5 থেকে 9 সংখ্যা যতগুলো আছে আমরা কাউন্ট করতে পারি, সেটি অনেকটা সমস্যা হয়। আরেকটি সহজ সেটি হচ্ছে, তোমরা এখানে একটি সংখ্যা কাটবে এবং সেই সংখ্যাটি যে শ্রেণীর ব্যবধানে থাকবে সেখানে আমরা একটি কাটবো এবং একটি ট্যালি দিব।
ট্যালি চিহ্নের মাধ্যমে দেখাবো। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। 25, খেয়াল করো, 25টা কাটা হলো। 25টা কোন শ্রেণীতে রয়েছে? 25 রয়েছে, 25 থেকে 29 নিশ্চয় বুঝতে পেরেছ, এখানে হবে। তাহলে আমরা একটা ট্যালি চিহ্ন দিলাম। ঠিক আছে, ঠিক এইভাবে 24টা নিশ্চয় তাহলে অবশ্যই এখানে হবে, কারণ 20 থেকে 24 শ্রেণী ব্যবধানিকা রয়েছে এবং এই 24 সংখ্যাটি এই শ্রেণীতে রয়েছে, তাই না প্রিয় শিক্ষার্থীরা? তো এইভাবে আমরা অত্যন্ত সতর্কতার সাথে করব, কারণ একটি যখন মিস হবে পরে কিন্তু আবার নতুন করে করতে হবে। সুতরাং একটু ধৈর্য ধরে করতে হবে, এটি খেয়াল রাখতে হবে, একটু ধৈর্য ধরে। পরে হচ্ছে 15, দেখো 15 টু 19, তাহলে নিশ্চয়ই এখানে হবে। রয়েছে 20, তাহলে এখানে আসবে। যেহেতু একটি সংখ্যা আগে একটি ট্যালি চিহ্ন পেয়েছি, তার পরবর্তীটা ঠিক একইভাবে একই রকম আকৃতির হবে দাগটা। তাহলে আমরা 1 2 3 4টি 1 2 3 4টি কিন্তু পেয়েছি। এবার মাঝে মাঝে মেলাতে পারো। 23টা আসবে, 20 24 নিশ্চিত এর ভিতরে আসবে। 29 বুঝতে পারছো, এখানে আসবে 29। ঠিক আছে, তো তোমরা এইভাবে দেখো। পরবর্তীটা কত রয়েছে? রয়েছে এখানে 26। ঠিক আছে, তাহলে আমরা 26 কোথায় পাবো? 25 26 27 28 নিশ্চয় এর ভিতরে 26 লুকিয়ে আছে। তাহলে এখানে আমরা 26 দিব, 26-এর ট্যালি চিহ্ন দিব। রয়েছে একইভাবে 17, দেখো 15 16 17 19 নিশ্চিত এর ভিতরে রয়েছে। তাহলে 22 রয়েছে, 20 22 এটার ভিতরে রয়েছে 22। ঠিক আছে, 22 4টা 22 20 24। আচ্ছা, পরবর্তী রয়েছে 26 নিশ্চয় এখানে হবে 26। 14, দেখো 14 রয়েছে 10 14 এখানে আসবে। 14 আমরা পেলাম। এবার আমরা 18, দেখো 18 কোথায় আসে? 15 19 18 এর ভিতরে রয়েছে। 18 24। তাহলে একটি জিনিস খেয়াল করতে হবে, প্রতিটা ট্যালি যখন 5টা চলে আসবে তখন একটা বান্ডেল হবে, অর্থাৎ 5টি কীভাবে দিতে হয়, তখন ঠিক এভাবে দিতে হবে। 1 2 3 এ একটা 4, অর্থাৎ একটা 5টার বান্ডেল এভাবে দিতে হবে ট্যালি চেনের মাধ্যমে। 26 ঠিক এখানে আসবে। তাহলে একইভাবে 26 8 নিশ্চয়ই বুঝতে পারছো, 8 এখানে আসবে 8 27 দেখো যেহেতু একটা হয়েছে, পরবর্তী বান্ডেলের আরেকটি চিহ্ন আসবে, অর্থাৎ একটু দূরে দিতে হবে ফাঁকা করে। রয়েছে 25, তাহলে এখানে আসবে 25। আর রয়েছে 9, তাহলে 9। এখন আমরা এতক্ষণ যে শ্রেণী ব্যবধানের ট্যালি যাচাই করলাম। এবার আমরা সেই সংখ্যা বসাবো, অর্থাৎ কোন শ্রেণীর ট্যালির মাধ্যমে কতগুলো হয়েছে, অর্থাৎ গণসংখ্যা এটাকে বলা হয়। সেই সংখ্যা আমরা এখন এখানে লিখব যে কোন শ্রেণীতে কতটা রয়েছে। আমরা এখানে পেয়েছি 5 থেকে 9 শ্রেণীতে পেয়েছি কয়টা? 1 2। তাহলে আমরা লিখব কয়টা বন্ধুরা? 2। তাহলে আমরা 2 লিখব। ঠিক আছে, এভাবে দেখো 2 10 থেকে 14টা আসছে কয়টা? একটা, আমরা 1 লিখব। একইভাবে গুনে ফেলো 1 2 3। 15 থেকে 19 শ্রেণীতে আমরা কয়টা পেয়েছি? আমরা পেয়েছি 3টা। ঠিক আছে, তাহলে আমরা পেলাম 2 1 3। এখানে কয়টা? 20 থেকে 24 শ্রেণীতে আমরা পেয়েছি 5টা, এবং আরও একটি শ্রেণী 5 6 7 7টা। এখন আমরা এগুলো যোগ করে দেখব
যে আমাদের টোটাল সংখ্যা কতটা, অর্থাৎ টোটাল মোট কতটা হয়, মোট গণসংখ্যা কত হয়। দেখো আমরা এখন যোগ করে ফেলি। 2 3 3 3 6 11 আর 7 কত আসে, এখানে আসবে, অর্থাৎ মোট সংখ্যা আসলো 18। তাহলে এখন আমরা এতক্ষণ যে সারণীটা পূরণ করলাম, সারণীর মাধ্যমে আমাদের যে উপাত্তটাকে বিন্যস্ত করলাম, কি কেমন মনে হলো বন্ধুরা? আমার মনে হয় তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। ঠিক এভাবে আমরা আমাদের এই উপাত্ত বিন্যস্তকরণ যেটি সারণীর মাধ্যমে কিন্তু আমরা প্রকাশ করতে পারি। তোমাদের পাঠ্য বইয়ের এভাবে কিন্তু আরও কয়েকটি সমস্যা রয়েছে, তোমরা এভাবে প্র্যাকটিস করলে অবশ্যই সেগুলো অত্যন্ত সহজে কিন্তু তোমরা এটা করতে পারবে। এর জন্য প্রয়োজন একটু ধৈর্য। আর এই ছক, শ্রেণী ব্যবধান, ট্যালি, সংখ্যা এগুলো কিন্তু অলরেডি দেওয়াই থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় তোমাদের যেহেতু প্রাথমিক স্টেজে এই উপাত্ত বিন্যস্তকরণ নিয়ে আলোচনা, এখানে শ্রেণী ব্যবধান প্রশ্নপত্রে করে দেওয়া থাকে যে শ্রেণী ব্যবধানটা কত হবে। সুতরাং শ্রেণী ব্যবধান তৈরির যে নিয়ম, কিছুটা আর একটু পরের স্টেজ সেটি নিয়ে তোমাদের আসলে বেশি পরিশ্রম না করলেও চলবে, যেহেতু বইটা সেইভাবে বিন্যস্ত করা আছে। তোমরা এই ধরনের একটি ছক দেওয়া থাকবে, শ্রেণী ব্যবধান দেওয়া থাকবে, ট্যালি দেওয়া থাকবে, সংখ্যা দেওয়া থাকবে, জাস্ট তোমাদের এভাবে পূরণ করতে হবে। তোমরা নিশ্চয় জানো যে প্রাথমিক স্টেজের বইগুলো ঠিক এভাবে কিন্তু বিন্যস্ত করা, বাস্তবে বিন্যস্ত করা। অনেকে হয়তো শ্রেণী ব্যবধান দেন না, আসলে এটি ঠিক না। বইয়ের আকার যেভাবে দেওয়া আছে সেভাবে কিন্তু আমরা তোমাদের শিক্ষার্থীদের কাছ থেকে আমরা সেই আনসারটুকু আমরা কিন্তু চাই। এর বাইরে যখন তোমরা পরবর্তী ক্লাসে যাবে সেখানে কিন্তু ধাপে ধাপে শিখবে তোমরা। তো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই ভালো লেগেছে। যেহেতু এটা পরিসংখ্যানের একটা গুরুত্বপূর্ণ বিষয়, একটু ধৈর্য, একটু সতর্কতা সাথে এই কাজটি তোমরা করবে, তাহলে আমার মনে হয় নিশ্চয়ই তোমরা সুন্দরভাবে এই অংশটা তোমরা সম্পন্ন করতে পারবে, আমার ধারণা এটি। তো আজকের এই প্রাথমিক গণিত বিষয়ের আজকের এই উপাত্ত বিন্যস্তকরণের একটা সমস্যা নিয়ে আলোচনা করলাম। আমার মনে হয় আজকে আর বেশি আলোচনা করব না, তবে তোমাদের ছোট্ট একটা কাজ আমি দিতে চাই। দেখো এখানে খ শাখার আমরা ক শাখার একটা সারণী প্রকাশ করেছি। খ শাখার ঠিক একইভাবে একটা সারণী তোমরা করবে আশা করি। এইভাবে শ্রেণী ব্যবধান এখানে খ শাখা দেওয়া আছে, একইভাবে তোমরা এটি পূরণ করবে, এখানে দেওয়া আছে। ঠিক এটি বাসায় তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে? এটি প্র্যাকটিস করবে, অত্যন্ত ভালো লাগবে তোমাদের, অত্যন্ত মজা পাবে। আসলে এই ট্যালি চিহ্ন দেওয়াই মজা আলাদা। তো আজকের আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এখানে শেষ। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। তোমরা ভালো থেকো। সাতক্ষীরা অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের আজকের মতো শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি।